সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছিলাম যে মার্কেটের বেশ আ কন্টিনিউয়াস কিছু কারেকশন আ টাইম যাচ্ছে। যদিও মাঝখানে আ বলতে পারেন যে ৪-৫ দিনের একটা আপওয়ার্ড মুভমেন্ট ছিল। বাট সেখান থেকে মার্কেট কারেকশন হয়ে ৩ দিনের মধ্যেই আবার সেই পূর্বের জায়গায় ফিরে এসছে। এবং ওভারঅল মার্কেটের যে সিনারিও সেইটা আপনাদের কাছে আসলে কতটুকু ক্লিয়ার আমি জানি না। আমার একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে মার্কেট শর্ট টার্মে আ বুলিশ মোমেন্টাম ধরে রেখে ফুল বুল রান করবে বা বুল ট্রেন্ড পাবে এমনটা চার্ট দেখে অন্তত সেটা আ আসছে না। সো শর্ট টার্ম মুভমেন্ট গুলো হবে। শর্ট টার্ম কিছু গেইন হবে, আইটেম ওয়াইজ গেইন হবে বা আইটেম ওয়াইজ আপনারা কিছু আ মার্কেটে পজিটিভ কিছু দেখতে পাবেন। তো সেইটা মার্কেটে থাকতে পারে। সেইটার একটা সম্ভাবনা দেখিয়েছিলাম এবং আম সেইটা আপনারা দেখেছেনও বোধহয় যে এশিয়াটিক ল্যাব, আ তারপর হচ্ছে ওয়াইম্যাক্স, অ্যাডভেন্ট ফার্মা এই টাইপের স্টক গুলো রিসেন্ট টাইমে খুব ভালো করেছে। যদিও ওভারঅল মার্কেট খারাপের দিকে যাচ্ছিল বা খারাপ ছিল। সব আইটেম কিন্তু এখানে ভালো করেনি। তো এই জিনিসটা হচ্ছে কন্টিনিউ করবে। বিকজ ওভারঅল মার্কেট মুভ করানো বা মুভ করার মতো সিচুয়েশন এখন নেই। আ যেটা আছে যে কিছু কারেকশন, কিছু আবার আপ এরকম ভাবেই মিক্সড ভাবেই মার্কেট চলতে থাকবে এবং এই চলার মধ্যে আমি যে এইভাবে বললাম যে ইন্সট্রুমেন্ট গুলার কথা বললাম, এগুলো যেমন ইন্সট্রুমেন্ট ওয়াইজ এখানে আপ অ্যান্ড ডাউন আমরা দেখেছি। এরকম আপস ডাউন গুলো দেখতে পাবো ইন্ডিভিজুয়াল কিছু স্ক্রিপ্টের। এবং আপনাদের আসলে আ যে জিনিসটা এখন করা উচিত এই সিনারিওতে যে এই টাইপের ইন্সট্রুমেন্ট গুলোই অ্যাকচুয়ালি আ খুঁজে বের করা উচিত অথবা আপনাদের কিছু সর্টেড লিস্ট থাকা উচিত। যখনই যেই লিস্টের মধ্যে থেকে যদি কোনটা ক্লিক করে বসে ওইটা বেশি ফোকাস রেখে আ তারপরে মার্কেটে কন্টিনিউ করা উচিত। তো যাই হোক, এইখানে আমরা ডিএসইএক্স ইনডেক্সের একটা উইকলি চার্ট নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ২০২০ সালের যে কোভিডের যখন আ প্রবলেম গুলো শুরু হয়, তখন মার্কেট ক্লোজ ও ছিল বেশ কিছুদিন এবং সেইটার প্যানিক স্বরূপ মার্কেট কিন্তু ৩৬০০ ইন্ডেক্সে নেমে আসে অলমোস্ট। তো সেই ৩৬০০ ইন্ডেক্স থেকে ২০২১ সালের একদম শেষের দিক পর্যন্ত যে আমরা দেখতে পাই যে মার্কেট ৪,০০০ আ ৭,৪০০ ৩০ বা ২৫ পয়েন্ট পর্যন্ত মার্কেটের বুল র্যালিটা কন্টিনিউ করে এবং এরপর থেকে ডিক্লাইনিং। তো আমরা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট দিয়ে দেখার চেষ্টা করব। আল্টিমেটলি হচ্ছে মানে এইটা হইতেছে আপনার লং টার্ম যে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোন জায়গাতে আসতে পারে, থাকতে পারে সেইটা হচ্ছে এখানে মেজার করা হয়। আপনারা দেখেন মার্কেট যখন ওখান ৭,৪০০ থেকে ফল করে, হুম? ওভারঅল মার্কেট সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছিল এই যে এটাকে বলা হয় আ এটা আসলে পার্সেন্টেজ আকারে দেখানো হয়। আমি আ একটু এটার ইয়েটা চেঞ্জ করে দিচ্ছি। আ এটাও আপনারা এখন বুঝতে পারবেন। যে ০.০% পর্যন্ত এটার রেঞ্জটা আমরা ধরেছিলাম। যাই হোক, এখন হচ্ছে যে এই যে 23.60% এটা একটা ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজে এই সিরিজগুলোকে আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করুন। 23, 38 এটা হচ্ছে 50, এটা 61, এটা 70, এটা 100 এটা এক্সটেন্ড করলে আপনার আসে হচ্ছে 162 আ আমি আরেকটু দেখি এখানে যাচ্ছে না। হ্যাঁ, 161 এবং এখানে 242 আছে। 261 হ্যাঁ, এবং 442 এরকম আছে। এই যে 423% হ্যাঁ? তো এইভাবে হচ্ছে সিরিজগুলো অটোমেটিক্যালি ড্র হয়। তো যাই হোক এখন এই জিনিসগুলো হচ্ছে ভবিষ্যৎ মানে ফরকাস্টিং টাইপের হচ্ছে ধারণা দেয় যে আল্টিমেটলি মার্কেট কোন পর্যন্ত যেতে পারে, কেমন কি হতে পারে সেটা একটা তুলনামূলক ধারণা। বাট আপনি এগুলো না জানলে আবার আ মার্কেটের ওভারঅল ট্রেন্ড ও ধরতে পারবেন না। এটা প্রবলেম হয়ে যাবে। সো আমরা এইজন্যই এখানে এই আ আ ফিবোনাচি রিট্রেসমেন্ট টা মোস্ট অফ দ্যা টাইম মেজর যখন কোন আ জোনকে ফাইন্ড আউট করার দরকার হয় তখন আমরা এটা ইউজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 23.60% যেই ফিবোনাচি সিরিজ আ সেইটাতে হচ্ছে এটা ১ম এ সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল এই যে এই জায়গাগুলোতে। হ্যাঁ? এই যে এইখানে। তো মার্কেট আরো ডিপ হয়েছিল বাট আল্টিমেটলি ক্লোজিং গুলো উপরে হয়েছে। মার্কেট ডিপ হয়েছিল বাট ক্লোজিং টা উপরে হয়েছে। সো এইটা একটা
মানে খুবই মাইনর একটা সাপোর্ট ছিল এবং সেখানে ট্রাই করেছে, পারেনি। নেক্সট হচ্ছে 38.20%। এইটা বলা হয় যে মাইনর সাপোর্ট। অনেক সময় যদি বুল র্যালিটা কন্টিনিউ করে, যেটাকে আমরা বলি যে বুলিশ, যে এই যে ট্রেন্ডটা ক্রিয়েট করেছিল, এই বুলিশ ট্রেন্ডটা অনেকটা বলা যায় যে সেকেন্ড ফেজে কন্টিনিউ করে। মানে এখান থেকে এসে সাপোর্ট নিয়ে এটা টুয়ার্ডটা ব্রেকআউট করে হয়তো 8,000 প্লাস এরকম চলে যেত। এরকম যদি হতো তাহলে এইটা ছিল ওইরকম একটা সাপোর্ট জোন। নরমালি বুলিশ ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে র‍্যালির, তখন হচ্ছে 38.20% এ সাপোর্ট পেয়েই হচ্ছে আ নেক্সট বুল মুভ যেটা সেটা করে আরকি। তো দেখা গেল যে সেইটা কিন্তু ফেইল করে অ্যাকচুয়ালি, পারে না, উঠে কিন্তু এই যে 23% যেটা, সেইটাতে যেয়ে আবার রেজিস্ট্যান্স বানায় ফেলে। এবং এই ইন বিটুইন লম্বা একটা সময় এটার কনসোলিডেশন হয়। এরপরে যেটা দেখা যায় যে 50% রিট্রেসমেন্ট এ চলে আসে। আমরা যদি চার্টটাকে সামনে আগায় নিয়ে আসি। আপনারা দেখেন এই যে 50% রিট্রেসমেন্ট এ কিন্তু এখন 50% রিট্রেসমেন্ট এ কিন্তু এখন সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। যেটা ৫,৫০০ ইন্ডেক্স। এখন কিন্তু এই যে ক্যান্ডেল গুলো দেখছেন, এই ক্যান্ডেল গুলোর ক্লোজিং গুলো এই ৫,৫০০ ইন্ডেক্সের মধ্যে। তার মানে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। অর্থাৎ ফিবোনাচি রিট্রেসমেন্ট এর যে ফর্মুলেটেড, এটা তো ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা। এটা আসলে আপনারা যদি একটু নিজেরা খোঁজখবর নেন বা এনালাইসিস করার জন্য একটু YouTube অথবা Google এ ঘাটাঘাটি করেন, আপনারা এগুলোর ব্যাপারে অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। আমি আপনাদেরকে শর্টলি বলে দিচ্ছি যে এই মেজর লেভেল গুলো, এগুলো হয় আইদার সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন হবে। তো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আল্টিমেটলি কিন্তু মার্কেট আসছেই। হ্যাঁ? তো এই যে আশাটা, এই আশাটার পেছনে যে কারণেই থাকুক, আল্টিমেটলি আসে। তো এইজন্য যারা টেকনিক্যালি এইটাকে ফলো করেন, তারা মেজর সাপোর্ট, মেজর রেজিস্ট্যান্স যে জোনগুলো, ওই জোনগুলোর জন্য অপেক্ষা করেন এবং সেই জায়গাগুলোতে আ আপনার খুব বেশি রকমের এফোর্ট দেন তারা। তার আগ পর্যন্ত মার্কেটের সঙ্গে থাকার চেষ্টা করেন। বাট আ ট্রেন্ড চেঞ্জ হওয়া, মার্কেটের ওভারঅল ডিরেকশন চেঞ্জ হওয়া, এই জিনিসগুলো আসলে মেজর সাপোর্ট বা মেজর রেজিস্ট্যান্স জোনগুলো ছাড়া নরমালি হয় না। তো আমরা দেখলাম যে মেজর সাপোর্ট যেহেতু 23 ছিল না, তাই কন্টিনিউ করেছে। 38 যেহেতু মেজর সাপোর্ট ছিল না, তাই সেটাও ব্রেক করে কন্টিনিউ করেছে। 50% যেটা, এইটাকে আপনি বলতে পারেন মিড লেভেলের একটা সাপোর্ট। অনেক সময় এখান থেকে বাইটা স্টার্ট হয়। হ্যাঁ? তো সেই বাইটা স্টার্ট হয়, কিন্তু বাইটা ফুললি আ মোমেন্টাম পায় হচ্ছে কোনটা, মানে কোন একটা স্টকে যদি আপনার পজিশন, এটা তো ইন্ডেক্সের বেলায় দেখাচ্ছি। স্টক হলে আমি সেটাতে দেখালে আপনারা ভালো বুঝতে পারছেন। তো এই 50% এ যদি এখন ধরে রাখতে না পারে, তাহলে নেক্সট ইয়ে হচ্ছে 61%, যেটা কিনা ৫,০৫০ এর আশেপাশে ইন্ডিকেট করে। তার মানে এই যে ডাউনওয়ার্ড মার্কেট তৈরি করেছে, আ এই ডাউনওয়ার্ড মার্কেটের আমি আজকে কিছু জিনিস একটু ভালো করে পয়েন্ট আউট করে দিব আপনাদের, যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি আ কিছু জিনিস এখান থেকে একটু আ রিমুভ করে দিচ্ছি বা হাইড করে রাখছি। আ যাতে করে পুরো চার্টটা আপনাদের সঙ্গে একটু ক্লিয়ারলি বুঝানো সম্ভবপর হয়। ওকে। আপনারা একটু আ বুঝার চেষ্টা করবেন। আশা করি এটা এত বেশি কঠিন হবে না। তো আমরা দেখছি ৫,৫০০ ইন্ডেক্সের এই 50% ফিবোনাচিতে আপনার সাপোর্ট নেয়ার চেষ্টা করছে। এই সাপোর্টটা আপনার 38.2% ও কিন্তু চেষ্টা করেছিল এই জায়গায়, এবং 23 পয়েন্ট সামথিং এইখানেও কিন্তু সাপোর্ট নেয়ার চেষ্টা করেছে ২ বার। আগেই বলেছি এগুলো কিন্তু খুব মেজর কোনো সাপোর্ট জোন নয়। যেহেতু কোনো মেজর সাপোর্ট জোন নয়, তাই এইগুলোতে সাপোর্ট আপাতত পেলেও আল্টিমেটলি কিন্তু এখানে ধরে রাখতে মার্কেট পারে নাই। নরমালি পারেও না। এবং দেখা যায় যে এইগুলোই পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে আ কাউন্ট হয় এবং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে। আমরা দেখতে পেলাম 23 তে সাপোর্ট পায় নাই, ফেইল করল। পড়ে গেল পরবর্তী আ ফিবোনাচি সিরিজে, যেটা 38%, এবং রেজিস্ট্যান্স যদি তখন কাউন্ট করি 23% নিজেই তখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। ঠিক একইভাবে এইটা ১ বছর পরে এসে ব্রেকআউট করল 38% এর। ব্রেকআউট করে কোথায় চলে আসলো? 50% এ। এখন এই 50% এ ব্রেকআউট করার পরে একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু হয়ে গেল 38%। এই 38% যখন সাপোর্ট পেয়েছে, তখন এটা রেজিস্ট্যান্স হয়েছে 23%, যেটা একসময় সাপোর্ট ছিল।
ঠিক একইভাবে এখন 50% সাপোর্ট হওয়ার চেষ্টা করছে। এখন এটা যদি সাকসেসফুল হয় তাহলে এটা রেজিস্ট্যান্স হবে 38%। ম্যাক্স মার্কেট এই পর্যন্ত আপ ডাউন করতে পারে। এটা ব্রেকআউট যখন করবে তখন আবার নতুন করে ফরমেশন ক্রিয়েট হবে। কিন্তু যদি এটা ফেইল করে তাহলে 61% হয়ে যাচ্ছে আমাদের নেক্সট টার্গেট অ্যাকর্ডিং টু ফিবোনাচি রিট্রেসমেন্ট। আমি বলছি না যে মার্কেট এখানেই চলে আসবে। আমি বলছি না মার্কেট ৫,৫০০ থেকেই ঘুরে অনেক কিছু হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এইভাবে বলা পসিবল না। টেকনিক্যাল জিনিসটা এরকম নয় আপনাকে ভবিষ্যৎবাণী বলে দিবে। এটার কাজ হচ্ছে সম্ভাব্যতা আপনার কাছে তুলে ধরা। সেই সম্ভাব্যতার আলোকে আপনি যখন মার্কেটে symptoms গুলা মিলাতে পারবেন, দেখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আইদার পজিটিভ অথবা নেগেটিভ যেকোনো একটা দিকে যখন symptom মিলে যাবে তখন ওই দিকে মার্কেট যাচ্ছে। ওইদিকে মার্কেটের কন্টিনিউশন হচ্ছে। তখন আপনি একটা ডিসিশন নিতে পারবেন। আফটার কাপল অফ ডেইজ যখন চলে যাবে তখন। তার আগ পর্যন্ত আসলে এভাবে বলা পসিবল না। আমি অন্তত ব্যক্তিগতভাবে এভাবে আ এনালাইসিস করি না বা এভাবে বলি না। এভাবে আমি আ যেখান থেকে শিখেছি আ সেখান থেকেও এভাবে বলে না। এবং এগুলোর উপরে যে বইগুলো লেখা আছে আপনারা চাইলেও আসলে Google এ সার্চ দিলে অনেক কিছুই পাবেন। তবে আমার সাজেশন থাকবে আপনাদের যদি এগুলোর উপরে পড়াশোনা করার মানে সেলফ স্টাডি করার খুব আগ্রহ থাকে আপনারা Amazon.com এ যাবেন। Amazon.India যেটা এটা নয়, Amazon.com এ যাবেন। ওখানে গিয়ে সার্চ দিবেন। আ টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে শত, শত নয়, হাজার, হাজার বই আসবে, রেফারেন্স চলে আসবে নাম সহকারে এবং আপনারা ওইখান থেকে নিজেরাই বের করতে পারবেন যেগুলো খুব বেশি সোল্ড আউট হইছে। ওই বইগুলো আপনারা যদি পিডিএফ ভার্সন পান, হার্ড কপি কিনতে পারেন, হ্যাঁ? বা সেগুলোর অডিও বুক থাকে অনেক সময়। Kindle ভার্সন থাকে। আপনারা সেগুলো যদি পারচেজ করে কিনতে পারেন, আ পড়তে পারেন। সেখানে খুব ভালো উপকার পাবেন। আমি এই ধরনের বেশ কিছু বই পড়েছিলাম। যার কারণে বলছি যে এই জিনিসগুলো আসলে মানে আপনারা তো আসলে আ অনেকটাই হয়তোবা জানবেন না বা জানেন না। টেকনিক্যাল এই ফরমেশন গুলা কিন্তু একটার উপরে মানে ইটের উপরে ইট বসিয়ে যেমন দেয়াল হয়, টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে ঐরকম যে একটা আ সাপোর্টিং আ কিছু টুলস এর উপরে ডিপেন্ড করে আরো ২-৩ টা তৈরি হয়। আরো ২-৩ টা টুলস এর উপর ডিপেন্ড করে বা কন্ডিশন এর উপরে ডিপেন্ড করে আরো ৪-৫ টা কন্ডিশন বিল্ড আপ হয়। এবং সবকিছু মিলে একটা চার্ট হয়, একটা ফরমেশন হয়, একটা প্যাটার্ন হয়। এবং সেইখান থেকে একটা রিডিং আমরা নিয়ে নিই। এভাবেই হচ্ছে কাজ করে। তো যাই হোক, আমাদের যদি মার্কেট খুব বেশি খারাপ হয়, মার্কেট যদি 50% ফিবোনাচি রিট্রেসমেন্ট এর সাপোর্ট ফেইল করে, তাহলে আল্টিমেটলি ৫,০৫০ পয়েন্টে চলে আসার বড় একটা সম্ভাবনা আছে। এবং আ এর ফার্দার এর মানে এরপরে আর আমি আলোচনা করছি না। আ বরং 61.8% পর্যন্ত এজন্যই বললাম মানে 61.8% টা হচ্ছে মেজর একটা সাপোর্ট জোন। আপনি মেক্সিমাম ক্ষেত্রেই দেখবেন স্টকের বেলায় যে 50% থেকেই রিভার্স করে অথবা 61% থেকেই রিভার্স করে। এর থেকে খুব একটা বেশি ডাউন হয় না। হ্যাঁ? যেগুলো একদম bearish momentum পুরোপুরি পেয়ে গেছে, মানে আ পুরো ট্রেন্ডই একদম পুরা চেঞ্জ হয়ে এখন ডাউন ট্রেন্ড এ চলে গেছে এবং এমন একটা সিচুয়েশন যে আগামী ২ বছর পর্যন্ত এটা নেগেটিভ অবস্থায় থেকে যাবে। ওই ধরনের স্টক ছাড়া নরমালি বুলিশ বা বুল রান করা স্টক গুলোতে প্যানিক সেল এর কারণে বা বিভিন্ন রকমের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সেল অফ এর কারণে ডিপ করে বেশি। সেই সমস্ত স্টক গুলো আবার এই সমস্ত জায়গায় সাপোর্ট পেয়ে আবার বুল রান করা শুরু করে। তো আমাদের এখন দেখার বিষয় হচ্ছে এই 50% ফিবোনাচিতে ৫,৫০০ এর সাপোর্ট পায় কিনা? যদি ফেইল করে ধরে রাখবেন ১ মাস পরে হোক আর ৫ মাস পরে হোক 61.8% ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা অর্থাৎ ৫,০৫০ পয়েন্ট এই জায়গায় মার্কেট চলে আসার সম্ভাবনাটা খুব বেশি। I hope যে এখানে মার্কেটটা না আসুক বরং ৫,৫০০ এর থেকে কিছুটা নিচে নেমে গেলেও ক্লোজিংটা ৫,৫০০ এর উপরে হোক এবং এখানে কনসোলিডেশন হয়ে বা সাইডওয়ে হয়ে মার্কেটটা ৬,০০০ ক্রস করুক। যেটা আমাদের 38% যে রেজিস্ট্যান্স জোন সেটাকে ক্রস করে মার্কেট ধরে রাখুক। এইটা গেল আচ্ছা আপনি ওভারঅল লং টার্ম এর আপনি পেলেন। যেটাকে বলা হয় যেটা ফোরকাস্ট পেলেন। কি, কি হতে পারে? আপনার একটা ধারণা নিয়ে রাখলেন। এখন এই ধারণা নিয়ে রাখার পরে আপনি এটা তো লম্বা বা আ উইকলি চার্ট এ দেখলেন। আপনি এবার দেখেন হচ্ছে আহ টাইম ফ্রেমটাকে যদি আমি একটু ছোট করে নিয়ে আসি। হ্যাঁ? তাহলে এখন কি দেখা যাবে? আমরা
সমস্ত ড্রয়িংস গুলো রিমুভ করে দিই। আমরা এখন এটাকে নরমাল ডে চার্টে নিয়ে আসতেছি। ডে চার্টে আমরা যে জিনিসটা দেখব, ফাইন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু জিনিস আরেকটু সময় নিয়ে আজকের ভিডিওটা হয়তোবা একটু আ মানে একটু লম্বা হতে পারে বা একটু সময় সাপেক্ষ হতে পারে। বাট আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এইখানে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। শিখতেও পারবেন। আমার এইগুলা সবই আমি তো বলেই যেটা বলি আরকি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মার্কেটে যারা ইনভেস্টর আছেন তারা অনেক কিছুই আসলে বুঝে উঠতে পারেন না। বিকজ তাদের কাছে সেই ম্যাটেরিয়ালস থাকে না বা তাদেরকে ওরকম মেন্টরশিপ দিয়ে কেউ গাইড করবে সেটা থাকে না। তো আহ আমার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে মার্কেটের উপরে আমি আসলে এই জিনিসটা খুব দেখেছি যে আ আমাদের আ ক্লায়েন্ট যারা থাকেন, আমাদের স্টক মার্কেটে যারা ইনভেস্টর যারা থাকেন, আ তাদের মধ্যে এই ল্যাকিংস গুলা খুব বেশি দেখা যায় এবং আমি দেখেছি যে তাদের কাছে যখন এই জিনিসগুলো প্রপার ওয়েতে তাদেরকে ফরওয়ার্ড করা হয় বা তাদেরকে জানানো হয়, বুঝানো হয় এবং তারা নিজেরাও যখন সেই জিনিসগুলো শিখে নিজেরা এনালাইসিস করেন, তখন তারা অনেক কিছু রিয়ালাইজ করেন যে আমি আমার অতীতের এই জিনিসগুলো এভাবে না করে যদি এভাবে করতাম আরো বেটার রেজাল্ট আসতো। তারপরে বলব এই এমন একটা মার্কেট যেটা মোস্ট ভলাটিলিটি এখানে দেখা যায়। আ মোস্ট রিস্কি একটা জায়গা। তো এখানে সামান্য একটু ভুল আ আসলে অনেক বড় রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৭,৪০০ যখন ক্রস করে এইটা ছিল একটা পিক পয়েন্ট। যেই জিনিসটা আপনারা এখন দেখবেন যে মার্কেট কখনো যদি এরকম ফরমেশন দেখতে পান ৭,১৩০ তার মানে প্রিভিয়াস পিক পয়েন্ট কিন্তু ব্রেক করতে পারে নাই। ৬,৭৯০ ব্রেক করতে পারে না। ৬,৭৯০ ছিল এর পরেরটা হলো ৬,৭২০-৩০ ৬,৬৬০-৭০ আমি শুধু ড্র করে যাচ্ছি আপনারা দেখে যান যে ৬,৫৮০ এই যে পিক পয়েন্ট গুলো এগুলো কখনোই তারা ব্রেক করতে পারে নাই। ৬,৪৬৩ সো এই যে ইয়াগুলো আসছে মানে ভ্যালু গুলো আসছে, এটা কখনোই এটা টাচ তো করেইনি বরং ব্রেকআউট ও করতে পারে নাই। ব্রেকআউট তো করেনি এবং টাচ ও করতে পারেনি। ৬,৩০০ র কাছাকাছি। এই পর্যন্ত আপনারা দেখলেন যে প্রত্যেকটা লাইন কিন্তু ওভারকাম করতে পারে নাই। মানে নতুন করে লো ক্রিয়েট করতে মার্কেটের এখন এই ধরনের সিচুয়েশন। অর্থাৎ এখানে আমরা হোপফুল হওয়া বা আশাবাদী হওয়ার মতো অনেক কিছু ছিল। আমরা হয়েছিও। বাট আল্টিমেটলি কিন্তু মার্কেট আ সেই জায়গাটাতে ধরে রাখতে পারে নাই। আমরা আবার দেখার চেষ্টা করি। ৬,০০০ ইনডেক্স পারেনি। পরের বার ট্রাই করল ৫,৮০০ বা ৫,৯০০ পর্যন্ত ট্রাই করল, পারে নাই। এর পরের বার ট্রাই করল ৫,৮০০ পর্যন্ত উঠেই শেষ। ফেইল করল। এখন আমরা যদি এইটাকে ধরি ৫,৭১৫ তার মানে লো কিন্তু করেই যাচ্ছে। লোয়ার লো কিন্তু করেই যাচ্ছে। আপনি দেখেন একটা লাইনও আমি যখন এই লাইনটা ড্র করেছি পরের লাইনটা কিন্তু এখানেই ড্র করতে হইছে। মানে নিচের দিকেই ড্র করতেছি। আমি কখনো এই লাইনটা ড্র করার পরে যখন পরের লাইন ড্র করতে গিয়েছি তখন উপরের দিকে যেতে হইছে এমনটা কিন্তু হয় নাই। তার মার্কেট বুঝা যাচ্ছে যে এইখানে আসলে অনেক ইস্যুস কাজ করতেছে। যেটা হয়তো পাবলিকলি আপনাদের সামনে অনেক কিছু বলতে পারব না, অনেক কিছু বলা সম্ভব না, অনেক কিছু বলতে গেলে অনেক সময় লাগবে সেটাও সম্ভব না। সময় নিয়ে বলা। অনেক কিছু এখানে মার্কেট আমাদেরকে বলতেছে। আমি ছোট্ট ২-৩ টা পয়েন্ট বলি। যে মার্কেটে আপনারা একসময় ২,০০০ কোটি, ১৮০০ কোটি টাকা টার্নওভার দেখেছেন। সেই টার্নওভার এখন নাই। একটা পর্যায়ে যেয়ে সেটা ৪-৫০০ প্লাস মাইনাস ৫০০ থেকে ৬০০ কোটি টাকার নিচে নেমে আসে। রিসেন্ট টাইমে আপনারা দেখছেন যে ৳১১০০ কোটি টাকা টার্নওভার হইলো এবং হুট করে সেটা ১ দিন বা ২ দিন পরে ৳৯০০ কোটি টাকা প্লাস ৳৯৫০ কোটি টাকা প্লাস মাইনাস চলতেছিল কিছুদিন এবং হঠাৎ করে একদিন ৬০০ প্লাস তারপরে আবার টার্নওভার নাই। তো
বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি মার্কেটে একটা ৳১,০০০ কোটি টার্নওভার জেনারেট করার মতো সামর্থ্য মার্কেটের আপাতত নাই। মার্কেট তো আসলে কোনো হিউম্যান বিইং না যেটা সামর্থ্যে চলে আসবে। মার্কেট তো আসলে কোনো মেশিনারিজ না যে এইটার নিজস্ব কোনো সক্ষমতা আছে। তাহলে এই সামর্থ্য দিয়ে আসলে কি বুঝায়? সামর্থ্য দিয়ে আসলে বুঝাচ্ছি যে মার্কেটের যারা পার্টিসিপেন্ট, আপনার আমার মতো আ এখানে যারা মার্কেটে আসি, দেখি, আ মার্কেটে যারা রিটেল ইনভেস্টর, স্মল ইনভেস্টর, মার্কেটে যারা মেকার, স্মার্ট মানি, স্মার্ট ইনভেস্টর যারা আছেন, মার্কেটের আরো বিগ শট যারা আছেন, মার্কেটে বিভিন্ন রকমের গ্রুপ ইনভলভ থাকে। এই গ্রুপগুলো তারা কম্বাইন্ডলি তাদের যে এইখানে যে ইনভেস্টেড যে মানি যেটা, সেইটা স্টাক হয়ে গেছে। অথবা উইথড্র করে নিয়েছে। অথবা নতুন করে ফান্ড এখানে নিয়ে আসতে পারতেছে না। অথবা অন্য কোনো ইস্যু থাকতে পারে। আপনারা জানেন যে এখানে সবাই গেইন করতে আসছে। তো সবাই গেইন করতে চাইলে কাউকে না কাউকে তো লস করতেই হবে। যেহেতু আমরা ইকুইটি গেইন করতে আসছি। আমরা তো আর ডিভিডেন্ড কেন্দ্রিক গেইন করতে আসিনি। তাহলে হচ্ছে আ প্রতিদিন বা প্রতি সপ্তাহে মার্কেট দেখার এনালাইসিস এর প্রয়োজন হতো না। আমি একটা ভালো স্টক একটা ভালো প্রাইসে কিনে বসে থাকতাম। ১০ বছর পরে হিসাব করতাম যে ডিভিডেন্ড yield ভালো ছিল। আমাকে এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। আমার প্রাইসটা এখনো পর্যন্ত এখানে ধরে রাখছে। আমার ওভারঅল লাভ আছে। আমি এখন এটা সেল অফ করে দিলে আমার লস নেই। আমরা তো এইভাবে যাই না। সো আমরা ইকুইটি গেইন এর কথা বলি এখানে। ইকুইটি গেইন কথা বললে যে জিনিসটা চলে আসে যে এখানে মার্কেটের রেগুলার আপ টু ডেট এর ব্যাপার চলে আসে। তো যেই বিষয়গুলো বললাম যে মার্কেটে ফান্ড নাই। কেন ফান্ড নাই? ফান্ড গুলা না থাকার পিছনে মানে ফান্ড নাই বলতে মার্কেটে টার্নওভার নাই। আমি বলতেছি না যে ফান্ড নাই। মার্কেটে টার্নওভারটা নাই। কোন টার্নওভারটা নাই? যে ৳১,০০০ কোটি হইছে, ৳১,০০০ কোটি ধরে রাখবে ১ মাস। ১৫০০-২,০০০ কোটি হইছে, এটা অন্তত ১৫ ১ মাস ২ মাস ধরে রাখবে। হ্যাঁ? বা এটা সারা বছরই থাকবে। কিছু নামতে পারে, কিছু উঠতে পারে। বাট এটা সারা বছর ধরে রাখবে। মার্কেটের কিন্তু এইরকম হেলথি অবস্থা নাই। এরকম হেলথি অবস্থা না থাকার পিছনে কারণ কি? ওই যে বললাম যে কোন গ্রুপ হয়তোবা যে সবাই তো এখানে ব্যবসা করতে চায়। তো কোন গ্রুপ হয়তো এখানে প্রফিট মেক করতে চাচ্ছে। সে প্রফিট মেক করে সাইডলাইনে বসে আছে। আবার যখন প্রাইস খুব বেশি ফল করবে, আ তখন সে বাই দিবে। বিকজ সে যখন বাই দেয় তখন সে সাপ্লাই না হয়ে সেটা ডিমান্ড ক্রিয়েট করে। তখন প্রাইস ফল করবে না। স্টক মার্কেট তো এভাবেই কাজ করে। আমরা যখন যৌথভাবে আমরা যখন ৫০,০০০ বিনিয়োগকারী বা ১,০০,০০০ বিনিয়োগকারী যখন কোন একটা পার্টিকুলার স্ক্রিপ্টে বাই বসাই, তখন ওটার ডিমান্ড বেড়ে যায়। সাপ্লাই তখন আস্তে, আস্তে কমে যায়, অ্যাবসর্ব হয়ে যায়। ঠিক একইভাবে আ আমরা ৫০,০০০ ১,০০,০০০ এ মিলে যা পারচেজ করতে পারে একটা স্টক, একটা কোম্পানির স্টক। দেখা যায় কোন একটা গ্রুপ তারা হয়তো তার থেকে বেশি পারচেজ করা হোল্ড করে বা লিমিট হোল্ড করে এবং তারা আমাদের মতো করে এরকম একটা গ্রুপই বা একটা একটা বাল্ক কোয়ান্টিটি অফ স্টক আ পারচেজ করতে পারে। তখন সেখানে সাপ্লাই আ ড্রাই হয়ে যায়। তখন সেখানে হচ্ছে ডিমান্ড ক্রিয়েট হয়। তখন শেয়ার প্রাইস ফল করে না। তখন এইভাবে যখন বিভিন্ন রকমের পারসন, বিভিন্ন রকমের গ্রুপ, বিভিন্ন রকমের মেকার তারা যখন মার্কেটে ইনভলভ হয়, মার্কেট এমনিই বাড়ে, এমনিতেই দাম হয়, এমনিতেই এইভাবে এই মেকানিজমই হচ্ছে ১,০০০, ১৫০০, ৳২,০০০ কোটি টার্নওভার হয়। বাট এখন যেহেতু নাই তার মানে হচ্ছে এই জিনিসগুলো এই যে ভ্যাকুয়াম গুলো যে হয় এগুলোর রিজন গুলো আপনার ফাইন্ড আউট করা উচিত। এগুলো কেন হচ্ছে, কেন বারবার রিপিট হচ্ছে সেগুলো আপনার বোঝা উচিত। এইগুলো যে ভবিষ্যতে আরো হইতে পারে বা আরো হবে এটাই যে মার্কেটের প্যাটার্ন সেটা আপনার মাথায় আ মানে লাইক আপনার মাথায় রাখা উচিত। তাহলে যে জিনিসটা হবে আপনি বুঝতে পারবেন ও ফাইন। এখন যেহেতু মার্কেট ৳১,২০০ কোটি টার্নওভার দিয়েছে, আমার মনে হয় একটু সতর্ক থাকা উচিত। এখন যেহেতু মার্কেট ৳৫০০ কোটি র নিচে নেমে আসছে এবং এভাবে কিছুদিন কন্টিনিউ করে তার মনে হয় এখন মনে হয় বাই করা উচিত। কারণ আপনি দেখেন আমরা তো শুরুতেই আমাদের ভিডিও এই চ্যানেলটা যখন আমরা শুরু করেছিলাম, তার শুরুতেই আমরা বলেছি আমরা শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস করি না, সেটার সঙ্গে ডেটা ইন্টিগ্রেশন ও আমরা নিয়ে এসেছি। আমরা এই ডাটাগুলো রাখি। আমরা এই ডাটাগুলো দেখি যে হ্যাঁ, মার্কেটে যখন ৳১১০০-১২০০ কোটি টাকার একটা পিক টার্নওভার হয়, কয়েক মাসের মধ্যে যখন হয়, তখন দেখি যে এরপরে ধরে রাখতে পারেন। এই ডাটাগুলো আমাদের কাছে আছে। ঠিক একইভাবে আমরা যখন দেখি মার্কেট একটা বটম লাইনে চলতেছে এবং টার্নওভার কমে আসছে, ৫০০, ৳৪৫০ কোটি, ৳৫০০ কোটি। এই রেঞ্জের মধ্যে আপ ডাউন করছে এবং ১ সপ্তাহ ধরে কন্টিনিউ করে। তখন আমরা বুঝি যে আগের যে প্যাটার্ন ছিল, আগে বেশ কয়েকবার দেখা গেছে যে এইরকম অবস্থা থেকে মার্কেট আবার আপ হয়েছে। তখন আমরা বুঝি যে হ্যাঁ, এটা বাই মোমেন্টাম চলে আসতেছে বা এখন বাইং টাইম। এখন হচ্ছে বাই করা উচিত। যদিও মার্কেট ফল করতেছে না। ডলার কস্ট এভারেজ এ বাই করেন। পর্যায়ে যেয়ে আপনার এভারেজ মার্কেটের কাছাকাছি থাকবে। মার্কেট যখনই টার্ন দিবে, কেউ জানে না যে মার্কেট কখন টার্ন দিবে। বাট মার্কেট যখনই টার্ন দিবে, তখন আপনি প্রফিটে চলে আসবেন। এভাবেই স্টক মার্কেটে আ আপনার মেথড গুলো এপ্লাই করতে হয়। এভাবেই স্টক মার্কেট থেকে আপনার গেইন বের করে নিয়ে আসতে হয়। এর বাইরে যাবেন,
সবাই প্রফিট করতে চায়। কেউ এখানে লস করার জন্য আসে নাই। সো লস করার সম্ভাবনা তখন বেশি থাকবে। কারণ সবাই এখানে স্মার্টলি ডিসিশনটা মেক করার চেষ্টা করে। সবাই এখানে ডিসিশনটা যার আগে যে এক্সিকিউট করতে পারে, প্রফিট বুক করতে পারে সে সেটা করবে। আপনি আমি যখন লেট করে ফেলবো আমরা এখানে ধরা খাবো এটাই স্বাভাবিক। এটার জন্য কাউকে দোষ দেওয়া উচিত হয় না। এটার জন্য মার্কেটকে দোষ দেওয়া উচিত না। এটার জন্য আসলে কাউকে ব্লেম করা উচিত না। এটার জন্য আমরা নিজেরা নিজেদেরকে দায়ী করব বা দোষী করব। অন্য কেউ এটার জন্য দায়ী থাকবে না। তো যাই হোক, আ যে কথাগুলো বললাম এগুলো আসলে আ প্র্যাকটিক্যাল কথা বা প্র্যাকটিক্যাল ফাইন্ডিংস সেইজন্য আপনাদের সঙ্গে একটু অভিজ্ঞতা শেয়ার করলাম। তো আমরা দেখতে পাচ্ছি ৫,৭০০ তে হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে এখন। আমরা যদি এখন সাপোর্টের কথা বলি, দেখেন সাপোর্ট গুলোর আম আমি কালারটা চেঞ্জ করে সাপোর্ট গুলো আঁকার চেষ্টা করি। যেমন এই জায়গাটাতে এখন সাপোর্ট হয়েছে। ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছে। এখন এই ডাবল বটম ফরমেশন থেকে নরমালি রিভার্সাল হয়। মাইনর যেহেতু ডাউন ট্রেন্ড স্টক মাইনর সাপোর্ট। এখান থেকে রিভার্স করে ৫০০-৭০০ পর্যন্ত আবার যেতে পারে। তার মানে ২০০ পয়েন্টের একটা আপ বা র‍্যালি হইতে পারে। এখন দেখার বিষয় ওই যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে ফিবোনাচিতে এখন 50% এ সাপোর্ট হচ্ছে ৫,৫০০। এখন এইটা যদি স্ট্রংলি সাপোর্ট হয়ে যায় লং টার্ম এর জন্যে, তাহলে মার্কেট এই ৫,৫০০ থেকে ৫,৭০০ এই জায়গায় অথবা ৫,৮০০ বা ৫,৭৭০ এই ২ টা জায়গার মধ্যে কি করবে? আপ ডাউন করবে। আমি যদি দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করলে উঠলো, পড়লো, উঠলো, পড়লো। এভাবে মার্কেট তার গতিতে আপ ডাউন কিন্তু করবে এবং একটা মোমেন্টাম পেয়ে ব্রেকআউট করবে। ব্রেকআউট করে এই জায়গাটাতে আবার সাপোর্ট পাবে। দেন পরবর্তী জায়গায় যাবে। এইভাবেই কিন্তু মার্কেটের প্যাটার্ন গুলো তৈরি হয়। তা আপনারা যদি এই ধরনের প্যাটার্ন দেখেন খুব ভালো তখন বুঝে নিবেন কি করতে হবে এবং আজকে আমি একটু স্লাইটলি ধারণা দিলাম। সো দেখার বিষয় মার্কেট ৫,৫০০ এর সাপোর্ট পায় কিনা। আমি আশা করছি আ এবং মন থেকে চাচ্ছিও যে মার্কেট ৫,৫০০ এর সাপোর্টটা পাক। বিকজ এটা পাওয়া জরুরি। সাইকোলজিক্যালি বলেন আর টেকনিক্যালি বলেন এবং আপনাদের প্রত্যেকের আশা যদি যাই বলি না কেন, এখানে সাপোর্টটা পাওয়া জরুরি। দেখা যাক মার্কেট এখানে কনফিডেন্ট হয় কিনা। যদি হয় ভালো, যদি না হয় সেটাও ভালো। বিকজ কেউ না কেউ তখন তো আ আরো চিপ রেটে প্রাইস গুলো শেয়ারের গুলো পাবে। এবং তারা আ এখন যারা অ্যাক্টিভ হয় নাই বাট তখন হবে। তারা তখন সেটা পেলে তারা অ্যাক্টিভ হয়ে গেলে মানি ইনজেক্ট করলে মার্কেটটা ২ মাস পরে হোক, ১ মাস পরে হোক, ১০ দিন পরে হোক বা ২ দিন পরে হোক মার্কেটে আবার একটা বাইং সাপোর্ট আসবে। বাইং প্রেশার দেখা যাবে। সাপ্লাই কমে যেয়ে ডিমান্ড ক্রিয়েট হতে শুরু করবে। তখন মার্কেটে আবার ভালো কিছু দেখা যাবে। তো যে জিনিসটা আপনাদেরকে বললাম যে আপনারা একটু ক্লোজলি মনিটর করেন 50% ফিবোনাচিতে সাপোর্ট পায় কিনা? যদি পায় ভালো আর যদি না পায় সেক্ষেত্রে ৫,০৫০ পয়েন্টে চলে আসার রিস্ক আছে। এখন আপনাদেরকে যেটা দেখাবো যে এই যে রিস্ক আছে, হ্যাঁ? এইটা কতটুকু ভ্যালিড বা ভ্যালিড নয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। অথবা ৫,০০০ থেকে ৫,৫০০ থেকেই ঘুরে যাবে। এটা পসিবল কি পসিবল না সেটা একটু দেখার চেষ্টা করব। আহ আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আপনাদের সামনে আরো একটা জিনিস দেখাবো যে মার্কেটের ওভারঅল চ্যানেল বা ট্রেন্ড লাইন। আমরা তো এখান থেকে একটা যদি ড্র করি, আপনারা কিন্তু একটা ডাউন ট্রেন্ড চ্যানেল দেখতেই পাচ্ছেন। যেটা মিডল ব্যান্ডে এখন আছে এবং সাপোর্ট নেয়ার চেষ্টা করছে। যদি সফল হয় সে আবারও এই আপার ব্যান্ড গুলোতে টাচ করে পড়বে। সম্ভাবনাটাই বেশি। আর যেটা আমরা আগে দেখিয়েছিলাম যে ৫,৭০০ সেটা হয়তো ৫,৭০০ নাও হতে পারে। সেই ব্যান্ডটা হয়তোবা ৫,৬৫০ এর আশেপাশে হতে পারে। যেহেতু চ্যানেল অনুযায়ী রেজিস্ট্যান্স টা এখন কাউন্ট হবে। সো এইটা একটা প্রবাবিলিটি। আপনারা এর আগে ২ টা প্রবাবিলিটি দেখছেন উইকলি চার্টে, ডেইলি চার্টে। এখন আবার ট্রেন্ড লাইন অনুযায়ী আবার আপনারা আরেকটা পসিবিলিটিস দেখতে পাচ্ছেন।
যে এখানে ধরে রাখতে পারলে ৫,৬৫০-৬০ আর ধরে রাখতে না পারলে এই চেইন অনুযায়ী যদি ফল করে তাহলে ৫,৩০০ মোরলেস ৫,৩০০ পর্যন্ত নেমে আসার সম্ভাবনাটা আছে। বিকজ যখন এই চ্যানেলটা ক্রিয়েট করেছে এইটা তো এখানে সাপোর্ট পেয়েছে এই জায়গাটায়। আপনি দেখেন কাছাকাছি তো চলে আসছে। এই যে এখানে আসছে তো। এই চ্যানেলটাকে এখানে তো ফলো করেছে তো। তো এইটা যে এখানে করবে না তার গ্যারান্টি কি? সো এটা যদি এখান থেকে ফলো করে আস্তে, আস্তেও পড়ে, আসতেই তো পারে। ৫,২০০ আছে। খুব তাড়াতাড়ি ফল করলে ৫,৩০০ আছে। হ্যাঁ? আর আমি যে আল্টিমেটলি ৫,০৫০ পয়েন্টের যে ইয়াটা দেখেছিলাম 61% ফিবোনাচিতে, সেইটা তো চ্যানেলের এই যে এইখানেই আছে একদম বটমে। এবং সেটা বলতেছে কততে? জুলাই মাসের দিকে যদি মার্কেট খারাপ হইতেই থাকে এরকম, তাহলে জুলাই মাসের দিকে ৫,০০০ দিকে চলে আসবে মার্কেট। আপ ডাউন করে, করে। কিরকম আপ ডাউন করে, করে? এই যে এখন এখান থেকে যদি মার্কেট ফল করে, এইরকম ভাবে। জুলাই মাসে তো মার্কেট চলে আসলো। এই চ্যানেল যদি কন্টিনিউ করে, টেকনিক্যাল জিনিসটাই এরকম যে কন্টিনিউশন, প্যাটার্ন এর কন্টিনিউশন আছে কিনা? যদি থাকে আসতে পারে। অস্বাভাবিক কিছু না। সো আপনার প্রিপারেশনটা আছে কিনা? প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন, দেন হচ্ছে আপনার প্ল্যানিং কি হবে যদি এরকম আসে? আর যদি উল্টোটা ঘটে, যেটা এখন আমি আ আশা করছি। আসলে সম্ভব হবে কি হবে না আমি বলতে পারছি না। বাট আমি আশা করছি। আমি যদি এখন এখানে দেখাতে চাই, আ কালারটা চেঞ্জ হয়ে গেছে না? ওকে। যে মার্কেট এখান থেকে সাপোর্ট পেয়ে ব্রেক করল চ্যানেলটা। হ্যাঁ? ব্রেক করে এইখানে সাপোর্ট পেল। পেয়ে এই যে প্রিভিয়াস হাই সেটারও ব্রেক করল। করে সাপোর্ট পেল। পেয়ে আবার করল। কি হলো? এইটা নামলো। নেমে আবার এটা ব্রেক করল। হতেই তো পারে। সিনারিও ২ রকমই হতে পারে। যদি এখানে টার্নওভার বাড়ে, পার্টিসিপেন্টরা খুব অ্যাক্টিভলি ট্রেড করা শুরু করে এবং এখানে যদি আপনি ধরে রাখেন এখানে যদি ১২০০-১৩০০ কোটি টাকা প্লাস মার্কেট কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারে ১ মাসের মতো, তাইলে এই ধরনের প্যাটার্ন দেখতে পাবেন। আর যদি টার্নওভার দেখেন যে বিলো ৮০০ তাহলেই আস্তে, আস্তে এইটা দেখবেন। মানে আমার ডেটা ইন্টিগ্রেশন করে যে জিনিসটা আমি দেখতে পেয়েছি, সেটার সামারিটা আপনাদেরকে বললাম। আপনাদের আসলে ডাটা শিট গুলো এখানে তো আসলে দেখানো সম্ভবপর নয়। অলরেডি অনেক সময় চলে গিয়েছে ইনডেক্স এর ব্যাপারটা বা মার্কেটের ব্যাপারটা বুঝাতে যেয়ে। তো যাই হোক, আ আপনারা তো দেখলেন যে কিভাবে কি হতে পারে। সো সেটার মতো করে প্রিপারেশন নিয়ে রাখাটাই আপনাদের জন্যে যৌক্তিক হবে। যে সিচুয়েশন এ আসুক না কেন, সবসময় মনে রাখবেন ক্যাশ ইস ফ্রেন্ড। যেকোনো মার্কেটে, যেকোনো অবস্থায়। গ্রিডটাকে কন্ট্রোল করে সবসময় ক্যাশ পজিশন রাখার চেষ্টা করবেন। ক্যাশ থাকলে অপরচুনিটি ক্যাচ করতে পারবেন। ক্যাশ নাই, অপরচুনিটি আপনার হাতের কাছে ১০০০ টা আসবে বাট আপনি ধরতে পারবেন না। সাইকোলজিক্যালি আপনি আটকে পড়ে থাকবেন। প্রুভেন মেথড। সো ট্রাই করবেন অলওয়েজ ক্যাশ রাখার জন্যে। প্রফিট হচ্ছে প্রফিট বুক করে ফেলবেন। লস হচ্ছে স্টপ লস দিয়ে টাকা ক্যাশ করে রাখবেন। যেহেতু আপনারা ডে ট্রেডার বা সুইং ট্রেডার এইজন্য বললাম। ইনভেস্টর হইলে অবশ্যই ভিন্ন ইয়া ছিল। তো এটা একটা মেথড, হ্যাঁ? এটা প্র্যাকটিস করবেন। আমি বলব না যে আজকেই ক্যাশ করে ফেলেন। এটা আমার বলা আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক একইভাবে আমি এগুলো কোনো পরামর্শ দিতে পারি না। ফিন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস দিতে পারি না। বাট আমাদের যে মার্কেটে পরামর্শ না, এটা হচ্ছে আপনার এডুকেশনাল পারপাস এ যেহেতু আমি ভিডিওগুলো ছাড়ি। তো আমি সেই এডুকেশনাল ম্যাটেরিয়াল হিসেবে এই কথাগুলো বলছি যে, মার্কেটের যে কন্ডিশন, এই কন্ডিশনে যখনই প্রফিট হবে, একটু প্রফিট হইলে প্রফিটটা বুক করে রাখবেন। যদি লস হয়, সম্ভাবনা দেখেন লসটা আরো বড় হইতে পারে, স্টপ লস দিয়ে আটকে রাখবেন। অর্থাৎ লসটা অল্পতেই ক্যাশ করে রাখবেন। আবার মার্কেটে যখন ২ দিন পরে অপরচুনিটি ক্রিয়েট হবে, তখন ওই অপরচুনিটি ওই ক্যাশ রাখলে ওই অপরচুনিটিটা ক্যাচ করতে সুবিধা হবে। এইভাবে যখন আপনি অভ্যস্ত হবেন তখন ভালো করতে পারবেন। আদারওয়াইজ মার্কেটে মানি লুজ করতেই থাকবেন বিকজ ওই যে একটা কথা বলা যায়, সবাই মানি মেক করতে আসে। তো যে সবার আগে সঠিক ডিসিশনটা নিবে সেই মানি মেক করবে। বাকিরা সবাই মানি লুজ করবে। এটাই এখানকার নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এই স্টক মার্কেটের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আপনি এইটার সাইকেল থেকে বের হইতে পারবেন না। এটা সম্ভব না। বিকজ আপনি আপনাকে যতটুকু স্মার্ট মনে করেন, আপনার থেকে স্মার্টার পিপল এখানে এই মার্কেটে অলরেডি আছে এবং তারা সেইভাবেই কাজ করে যাচ্ছে। আপনি স্মার্টেস্ট যদি হন তাহলে আপনার থেকেও স্মার্ট পিপল এখানে আছে। আমার ভিডিওটা দেখার জন্য আপনারা যারাই আসছেন, তার মানে হইতেছে আপনাদের থেকে স্মার্ট পিপল এই মার্কেটে আছে।
যারা ওই ধরনের আসলে স্মার্ট, তারা আমার ভিডিও দেখার জন্য এখানে আসবেন না। এটা আমার ধারণা। হুম? তারা আসবেন না। যারা এসছেন, তারা শিখার জন্য, জানার জন্য আসছেন। এটাকে ধরে এভাবেই ধরে নেন যে আপনারা শিখার জন্য, জানার জন্য আসছেন এবং এই মার্কেটে যারা স্মার্ট পিপল, তাদের থেকে আপনাদের নলেজ, আপনাদের ইন ডেপথ নলেজ কম। আ সো আপনারা আ অ্যাকশন বা আপনাদের অ্যাকশন গুলো বা আপনাদের বিহেভ গুলো এরকম হওয়া উচিত যেটা ম্যাচিউর। আচ্ছা, এটা গেল এই চ্যাপ্টার। আমরা এটার সঙ্গে এখন আরো কিছু জিনিস এড করব। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ওভারঅল ট্রেন্ড লাইন, ক্যান্ডেল, প্যাটার্ন, চ্যানেল সেগুলো দেখলাম। আমরা আরো কিছু জিনিস দেখব। ম্যাকডি। আপনি দেখতে পাচ্ছেন এটা স্টিল নেগেটিভ 62 পয়েন্ট নেগেটিভ। 0 লেভেল থেকে। একটা মার্কেট যখন বুলিশ হইতে হয়, এই এত এত বেশি পরিমাণ নেগেটিভিটি নিয়ে, ম্যাকডি নেগেটিভিটি নিয়ে কখনোই বুল রান করতে পারে না। এইটাকে ধাপে, ধাপে নেগেটিভ যেমন আমি দেখাবো যে এই জায়গাটাতে আজকে আপনাদেরকে মার্কেটের ব্যাপারে ইন ডিটেইলস বলছি। আহ ভবিষ্যতে হয়তোবা এটা আর বলা লাগবে না। আপনারা দেখেন। আমি শুধু ম্যাকডিটা একটু বড় করে দেই। দেখেন, ১ম এ ছিল ১০৮, তারপর ১০৩, এখন হচ্ছে ১০০ শুধু ৬২। তার মানে মাইনাসটা কিন্তু ধাপে, ধাপে কমছে। পজিটিভ দিক হচ্ছে এইটা যে মার্কেটের কারেকশন, মেজর কারেকশন যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন মার্কেট এখান থেকে রিবাউন্ড করার চেষ্টা করতেছে। হ্যাঁ? মনে করেন আগামী ৬ মাস, ১ বছর, ২ বছরের জন্য যারা শেয়ার কালেকশন করবে, শেয়ারকে নার্সিং করবে, হ্যাঁ? যেই মেকাররা ইনভলভ হবে, এখন হচ্ছে তাদের ফেজ। তারা এখন স্টক মার্কেটে ইনভলভ হচ্ছে। আপনি আমি বুঝতে পারছি না, বাট তারা হচ্ছে। এই যে নেগেটিভিটি এইটা আস্তে, আস্তে কমতে, কমতে এই যে ৪০, ২০ তারপরে 0 মানে নেগেটিভ না পজিটিভ না নিউট্রাল এবং 0 লেভেলকে টাচ করে তারপরে পজিটিভ হবে। এবং এইটা করার জন্যে কমসে কম মিনিমাম ১ টা কোয়ার্টার আরও লাগবে। অর্থাৎ ৩ মাস মিনিমাম লাগবে। এর আগে পসিবল না। কোনভাবেই পসিবল না। এর আগে যদি পসিবল হয়ে যায় তাহলে এটা সাস্টেইন করবে না মার্কেট। কিভাবে বলছি? ফাইন্ডিংস থেকে, ডেটা থেকে বলছি। যেটা বললাম যে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইন্টিগ্রেট করে তারপরে অ্যানালিসিস এর সঙ্গে এড করে আমরা আরো অ্যাকিউরেট অ্যানালাইসিস বের করে আসার চেষ্টা করি এবং এটাই হচ্ছে আমাদের ফাইন্ডিংস। আমরা দেখেছি ব্যাকটেস্টিং করে। তো যাই হোক, এই যে নেগেটিভ ম্যাকডি এইটা 0 হইতে হবে মানে পজিটিভ হইতে হবে। তারপরে যেয়ে আপনি মার্কেটে ফুল মোমেন্টাম পাবেন। তার আগে সম্ভব না। তার আগে এরকম ছোট, ছোট অনেকগুলো ওয়েভ হবে। এইজন্যই আপনাদেরকে বারবার বলি এইখানে এই যে একটা ওয়েভ হয়েছে। এইখানে আরেকটা ওয়েভ হয়েছে। আরো একটা ওয়েভ হবে। এইভাবে হয়ে, হয়ে একটা পর্যায়ে 0 লেভেলকে ক্রস করে একটু পজিটিভ হবে। তো এই ওয়েভ গুলোর জন্য আপনাকে টাইম দিতে হবে, ক্লোজলি মনিটর করতে হবে। আর এই ওয়েভ গুলো যখন ক্রিয়েট হয়ে পজিটিভ দিকে যেতে থাকবে, তখন ছোট, ছোট গেইন দিয়ে যাবে। বড়, বড় গেইন হবে না। আপনি এশিয়াটিক যদি চিন্তা করেন ৳৪০ থেকে ৳৭৭, ৳৭৮ পর্যন্ত গেছে। এই টোটাল গেইনটা আপনি নিতে পারতেন। আফসোস করতেছেন। পসিবল না। আপনি হয়তোবা খুব বেশি হলে এখান থেকে ৳১৫ থেকে ৳২০, ৳২৫ পর্যন্ত গেইন নিতে পারবেন। এর বেশি পসিবল না। আপনার সেই মেন্টাল ম্যাচুরিটি আসে নাই স্টক মার্কেটের ক্ষেত্রে। আপনার ধরেন ওয়াইম্যাক্স ৳২০-৳২২ র স্টক ৩০, ৩২, ৳৩৪ পর্যন্ত গিয়েছে। আপনি ফুল ৳১০ র গ্যাপ নিবেন এটা সম্ভব না। আপনি হয়তো ৳৬, ৳৭ পর্যন্ত মেক্সিমাম নিয়েছেন। এটাই বাস্তবতা। এটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এটাতেই আপনাকে অভ্যস্ত হইতে হবে। আপনার গ্রিডটা এই জায়গাতেই লিমিটেড করে ফেলতে হবে। সো যখন আপনি এরকমভাবে বিহেভ করতে পারবেন, মার্কেটের সঙ্গে আপনি থাকতে পারবেন। আপনি মনে করেন সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে আপনার কাছ থেকেও শেয়ার কিনে কেউ লাভ করুক। যদি এমনটা হয় তাহলে মার্কেট ওটাকে বলে হেলথি মার্কেট। তাহলে আপনি প্রফিট করার পরে যদি মার্কেট পড়ে যায়, হ্যাঁ? আপনি সেল করার পরে মার্কেট আর দাঁড়াইতে পারে না। ওই স্টক দাঁড়াইতে পারে না। এরকমটা যদি হয়, তাহলে এটা কোনো হেলথি মার্কেট না। বিকজ তাইলে আর কনফিডেন্স লেভেল ওরকম হয় না। তার মানে আপনার মতো করে সবাই চিন্তা করে। আপনার মতো করে সবাই একই রকম চিন্তা করে। লাইক এটা যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি বুঝার জন্যে। আপনারা মনে করেন মাঝ নদীতে আছেন। মাঝ নদীতে আছেন এবং নদীটা ঢেউ আছে মোটামুটি এবং আপনারা একটা ডিঙি নৌকা নিয়ে গেছেন। আপনারা ডিঙি নৌকায় মনে করেন ২০ জন মানুষ। ডুবু, ডুবু অবস্থা। এখন নৌকার এক পাশে সবাই চলে আসলেন, আরেক পাশ খালি। নৌকা কি কখনো টিকে থাকতে পারবে? নৌকা ডুবে যাবে। হ্যাঁ? যেই সাইডেই যান নৌকার
যেই সাইডেই আপনারা দাঁড়ান না কেন, এক জায়গায় সমস্ত মানুষ চলে আসছেন। নৌকা ডুবে যাবে। নৌকায় ভাসিয়ে থাকতে পারবে না। ঠিক একইভাবে একটা হেলথি মার্কেটের জন্যে সবাই একই রকম ডিসিশন নিচ্ছে একই সময়ে। এই মার্কেট টিকবে না। এই মার্কেট ভালো হবে না। এই মার্কেট হেলথি হবে না। অর্গানিক গ্রোথ হবে না। যখনই ডিফারেন্ট পিপল ডিফারেন্ট থিংকিং নিয়ে ডিফারেন্ট রকমের বিহেভ করতে থাকবে, তখনই পসিবল এটা একটা হেলথি মার্কেট হওয়া। একটা ভালো মার্কেট আপনারা প্রত্যাশা করতে পারেন। তাছাড়া সম্ভব না। এইজন্যই বললাম যে আপনি সেল করার পর যদি প্রফিট হয়, আপনি সেল করার পরে দাম বাড়ে, আপনি কেনার পরে দাম কমে, এইরকমটা যদি হয় তাহলে ধরে নিবেন যে আ আ মানে আপনি কেনার পরে দাম কমছে বাট তারপরে একটা পর্যায়ে যেয়ে আবার বাড়া শুরু করছে। আপনি কেনার পরে দাম কমতেই আছে বা কমতেই আছে এরকম যদি হয় তাহলে আসলে ওইটা হেলথি মার্কেট না। এটা আবার অন্য জিনিস। অন্যভাবে আমার কথাকে কোট কেউ করবেন না প্লিজ। আ যেটা বলছিলাম যে আপনি কিনলেন ফোর্সে আপনি একটা স্টক কিনলেন সেটা ৳৭০ করে। এটা ৳৬৭ পর্যন্ত নামছে এবং ৳৬৭ থেকে ইউ-টার্ন নিয়ে আবার ৳৮০ চলে গেছে। এইরকম নামলে এটা ঠিক আছে, এটা হেলথি মার্কেট। ঠিক একইভাবে আপনি হয়তোবা ৳৮০ য় সেল করছেন, এটা ৳৮৪-৮৫ পর্যন্ত গেল, ৳৯০ পর্যন্ত গেল। এইটাও হেলথি মার্কেট। এই ধরনের কন্ডিশন গুলো মার্কেটে দেখলে বুঝবেন মার্কেট হেলথি। আদারওয়াইজ ওই যে আপনি সেল করার পরে আর দাম উঠে না, আপনি বাই করার পরে আর না দাম কমে না, তাহলে আমি বলব যে প্রবলেম আছে। যাই হোক। আপনারা ম্যাকডির ব্যাপারটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যে মার্কেটের টাইম ফ্রেমটা আরো কতটুকু কেমন কি লাগতে পারে। এখন আমরা একটু দেখব আওয়ার চার্ট। আওয়ার চার্টটাকে নিয়ে আসার পিছনে কারণ হইতেছে আপনার শর্ট টার্মে মার্কেট কি বুঝাচ্ছে এটা একটু দেখার চেষ্টা করা, বুঝার চেষ্টা করা। সেটা আমরা একটু দেখব। দেখেন, আওয়ার চার্টে যেটা হচ্ছে যে ম্যাকডি কিন্তু গ্রিন হিস্টোগ্রাম, এটা ব্লু কালার দিয়েছি আমি যেহেতু নিচ থেকে উপর হচ্ছে। তো ওয়াটার কালার বা ব্লু কালার রেড হিস্টোগ্রাম থেকে এখন গ্রিন হিস্টোগ্রাম হচ্ছে এবং আস্তে আস্তে স্কুইজ হচ্ছে। একটা পর্যায়ে এটা এই যে ম্যাকডি ক্রসওভার হবে, এটা উপরের দিকে পজিটিভ এই যে এই টাইপের হবে। গ্রিন হবে। হ্যাঁ, এটা ক্রসওভার হয়ে 0 লেভেলকে ক্রস করে আবার আপওয়ার্ড মুভমেন্টে যাবে। এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। এই যে আপনারা চার্টটা দেখছেন বা ফাংশনটুকু দেখছেন এইটুকু। এইখানেও হয়ে যেতে পারে। এটা ক্রস করে ঠিক এই ধরনের প্যাটার্ন করতে পারে। সো এটা একটা ফাইন্ডিংস। দেখার বিষয় যে ৫,৫০০ এ যদি মার্কেট সাস্টেইন করে তাহলে এই প্যাটার্নটা আসবে। আর যদি সাস্টেইন না করে এটা ফেইল করে নিচের দিকে পড়বে। যেমন এই জায়গাটাতে একটু চেষ্টা করেছিল বাট ফেইল করে নিচে পড়েছে এরকম। তো আশা করি মার্কেটের ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। আমার মনে হয় না যে আগামী ১ মাস পর্যন্ত মার্কেটের আর কোনো ফরকাস্টিং এর দরকার আছে। আপনারা মোটামুটি জেনে গিয়েছেন। আ নিজেরা এনালাইসিস করলে বাকিটুকু ধরতে পারবেন, টিউন করতে পারবেন। এটুকুই শুধু বাকি ছিল। এখন যে জিনিসটা একটু দেখাবো, আমরা বরাবরের মতো আ বিভিন্ন সেক্টর ইন্সট্রুমেন্টের টেকনিক্যাল পজিশন গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এবার ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর নিয়ে একটু আলোচনা করব। আ জাস্ট অল্প কয়েকটা স্ক্রিপ্ট নিয়ে যেইগুলো হয়তোবা আপনারা আপনাদের চিন্তাভাবনায় রাখতে পারেন। আ লাভেলো এটা অনেক প্রাইস হয়ে গিয়েছে। এটা নিয়ে আলোচনা করব না। আরডি ফুড, ইপিএস গ্রোথ সিমিলার বা কিছুটা নেগেটিভ আছে। তারপরে যেহেতু ফুড সেক্টরের স্টক আমরা একটু দেখব। একসময় তো ভালো এটা ইয়ে ছিল। আমরা আরডি ফুডের চার্টটা এখানে নিয়ে আসতেছি এবং আ আলোচনা করব যে পজিশন গুলা একটু শর্টলি দেখব। আসলে কেমন পজিশন আছে। আরডি ফুডের চার্টটা আমাদের কাছে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আ একটা চ্যানেল এখানে যদি দেখি আমরা ভিজিবল হবে। একটা চ্যানেল ক্রিয়েট করেছে আপওয়ার্ড। যদিও চ্যানেলের বাইরে এখন ক্যান্ডেলটা চলে আসছে বাট এটা মেবি আ চলে আসলেও আসতে পারে অথবা ডিপ করে আবার ব্রেক নিচের দিকে হতে পারে। হওয়ার সম্ভাবনাটাও বেশি।
যদি মার্কেটটা খারাপ হয়। আমরা ওভারঅল বাকি সব ইন্ডিকেটর ম্যাকডি ডাউনওয়ার্ড দেখছি, আরএসআই ডাউনওয়ার্ড দেখছি, স্টোকাস্টিক ডাউনওয়ার্ড দেখছি। সো এইটা একটা বিষয় যে আমি আসলে যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে এইগুলো ভবিষ্যতে স্টক হইতে পারে। হ্যাঁ? মানে যদি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের মধ্যে মুভমেন্ট আসে কখনো, তাহলে এই স্টকগুলো মুভমেন্ট আসতে পারে। তো মাঝামাঝি পর্যায়ে আছে। আমরা এরপরে দেখব আ গোল্ডেন হারভেস্ট। যদিও ইপিএসটা খুব একটা বেশি ভালো আসে নাই। বাট এটা সাপোর্ট জোন, যেই জোনগুলো থেকে খুব বারবারই হচ্ছে, সেটা হচ্ছে যে 14-15 টাকা লেভেল। সো এইগুলোতে হচ্ছে মানে এইখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে মার্কেটের কন্ডিশন অনুযায়ী আপনারা যেই জায়গাগুলোতে মেজর সাপোর্ট, যেই জায়গাগুলো থেকে বারবার আপ হয়েছে সেই জায়গাগুলো আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব ভালো করতে পারবেন। আরো কিছু স্টক ছিল। আজকে যেহেতু আসলে মার্কেট নিয়ে বলতে গিয়ে অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছে। আমরা হয়তো পরের একটা ভিডিওতে এই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং আরেকটা সেক্টর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন। আ বে আশা করি মার্কেটের যে এডুকেশনাল যে ম্যাটেরিয়ালস গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো আপনাদের উপকারে আসতেছে। অ্যান্ড সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।